আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকার গণহারে পুলিশ কর্তাদেরকে এবং বেসামরিক প্রশাসনের কর্তাদেরকে চাকরিচ্যুতি ঘটাচ্ছে। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে গেছে, তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ডিপ্টি সেক্রেটারি, অনেকে জয়েন্ট সেক্রেটারি এবং রাষ্ট্রের এই কর্মকর্তাদের পেছনে আমাদের জনগণের যে অর্থ, শত শত কোটি টাকা বিনিয়োগ করে একজন জয়েন্ট সেক্রেটারি তৈরি করা হয়। সে যখন তার যে মন এবং মননশীলতা, কর্মের এবং দক্ষতার যে শ্রেষ্ঠতম অংশটুকু যখন জাতিকে দেবে, ঠিক সেই সময়টিতে তাদেরকে বঞ্চিত করা হলো। অভিযোগ, তারা সেই ২০১৮ সনের নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতা করেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, যেটা ৯১ থেকে তো বিএনপির জমানাতেই শুরু হয়েছে। এর আগে তো প্রশাসনে এত দলবাজি ছিল না, এমনকি এরশাদ জমানাতেও ছিল না। খুঁজে খুঁজে আত্মীয়দেরকে, মামার বন্ধু, বাবার শ্যালক, মানে এরকম নানা পরিচয়ে সামরিক বেসামরিক বাহিনীতে, বিচারালয়, তারপর দলীয় পান্ডাদেরকে চিফ জাস্টিস বানানো থেকে শুরু করে এই অপরাধগুলো প্রথম শুরু করেছিল কারা বলেন তো? এরপর যখন এটা একটা ট্র্যাডিশনে চলে আসছে, সেই ট্র্যাডিশনের মধ্যে যদি একবার কেউ পড়ে যায়, সেখানে আসলে কিছু করার থাকে না। এখন যেমন ধরেন, যদি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার ভাগ্নির জামাই। শেখ হাসিনা তাকে আদর যত্ন করে লালন পালন করেছেন, ওই পদে বসিয়েছেন। আচ্ছা, শেখ হাসিনার জন্য কি তার একটা উফ শব্দ করার শক্তি ছিল? কিংবা এখন তিনি পারছেন? পারেন নাই তো, একটু পারেননি। কিংবা শেখ হাসিনার একেবারে অনুগত শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি শেখ হাসিনার জন্য একটা ডট, জাস্ট একটা ফোঁটা দিতে পেরেছেন? কিংবা যে মঈনুদ্দিন সাহেবকে তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, বেগম জিয়া, সাইদ ইস্কান্দার সবাই মিলিয়ে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে মাসুদ উদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ আত্মীয়, জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারা কি ১/১১ যখন ঘটে গেল, জিয়া পরিবারকে কোনো রকম সহযোগিতা করতে পেরেছিলেন? সিঙ্গেল নো। গত ১৭ বছরে জামাত এবং বিএনপির অসংখ্য লোক এই প্রশাসনে ছিলেন। তারা কেউ কি বিএনপি বা জামাতকে সাহায্য করতে পেরেছে? সম্ভব ছিল? বা এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা কি আওয়ামী লীগের কোনো একটা লোককে, কোনো ওসি, কোনো ডিসি, কোনো মানে বিচারক এটা সিঙ্গেল উপকার করতে পারবে? পারবে না। আমাদের দেশের প্রশাসন যন্ত্রটা সবসময় ক্ষমতাসীনদের দাবিদারি করে। আর ক্ষমতাসীনরা যে তাদের আত্মীয় বা দলীয়করণের নামে বিভিন্ন লোকদেরকে তারা যে তোষণ করে, এটা আলটিমেটলি তাদেরও ক্ষতি হয়, সেই কর্মকর্তাদেরও ক্ষতি হয়। কিন্তু ইন জেনারেল সেন্স বিরূপ সময় কখনোই মানে যাকে বলা হয়, এরা কোনো কাজে আসে না। এখন ধরেন, বিএনপির অনেক মাস্তান বের হয়েছে, এলাকাভিত্তিক মাস্তান। এইখানে ধাক্কাধাক্কি করে, ওখানে এটা করে, ওইটা করে, গাড়ির সামনে দৌড়াদৌড়ি করে। এগুলো তো আসলে এখন তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতারই দরকার নেই, সালাউদ্দিন সাহেবের দরকার নেই। এখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় ফোর্স আছে। এখন মাস্তান গুন্ডা কোনো কিছু দরকার নেই। কিন্তু এই লোকগুলো, অনেকে দেখা গেল সালাউদ্দিন সাহেব টেলিফোন করেছে, এরা ফোন ধরেনি। বিএনপির অনেক ছাত্রদলের, যুবদলের অনেকে ফোন ধরেনি। ফলে সালাউদ্দিন সাহেবকে তার এই বিভিন্ন কমান্ড, মানে মাস্টার মাইন্ড হিসেবে এখন যে সকল কথাবার্তা হচ্ছে, জুলাই আগস্টে যে রাজপথে সেই আন্দোলন গড়ে তোলানোর জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য তাকে বাইরের লোকের সাহায্য নিতে হয়েছে। তাকে টাকা দিতে হয়েছে নুরুল হক নুরুকে, টাকা দিতে হয়েছে রাশেদকে, গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদকে। আমতারেকের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের
যোগাযোগ হতো। এবং এই আমতারেক, নুরু, রাশেদ মূলত ওনারাই ছিলেন, এই জোনায়েদ সাকি তারাই ছিলেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের মূল হাতিয়ার। তিনি তার দলের লোক দিয়ে মানে তাদের বিপদের সময় একটা গাছের পাতাও নড়াতে পারেননি। তাহলে এখন এই সময়টাতে বাহাদুরি দেখায় লাভটা কি? তো একইভাবে কিন্তু প্রশাসনের অনেক কর্মকর্তা আমি চিনি যারা এই ইউনূস জমানায় মানে শেখ হাসিনা পর্যন্ত সিনিয়র এডিসি ছিল, সিনিয়র সহকারী সচিব। এই ২ বছরের মধ্যে সচিব হয়ে গেছে। তাদের গায়ে তেলে ঝুলে পোশাক আশাকে তাকানোই যায় না। আর ওই সময়টাতে তারা যে বিএনপি করতো, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, কিন্তু বিএনপির একটা লোককে কোনোদিন তারা এক কাপ চা খাওয়ায় নাই। বিএনপির লোক দেখলে ভয়ে দৌড়ে পালাতো। আমার ঘনিষ্ঠ কয়েকজনকে দেখেছি, তারা ভয়ে আমার সাথে কথা বলতো না। একদিন এয়ারপোর্টে একটা কর্মকর্তা আমাকে দেখে সে কি দৌড়, আমি জানি যে সে বিএনপি করে। তারপর তাকে ধরে নিয়ে আসলাম বললে তোমার কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা কিছু বলবে না। কিন্তু মানে চারিদিকে 10টা গোখরা সাপের মধ্যে দাঁড়া করে রাখলে যা হয়, ওই কর্মকর্তাটি এয়ারপোর্টে যতক্ষণ আমার সাথে ছিল শেখ হাসিনার জমানাতে, ও ভয়ে থরথর করে কাঁপতেছিল কখন তার চাকরি চলে যায়। এই অবস্থা হয়েছে। তো সেখানে এই যে গণহারে সামরিক বেসামরিক প্রশাসনে যে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে, এতে করে পুরো প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে। আমি আমার নিজের দুটো অভিজ্ঞতা বলি। আমার জেলা দিয়ে, যেহেতু 18-র নির্বাচন নিয়ে যারা ডিসি ছিল, তো তাদের সবার চাকরিচ্যুত করা হচ্ছে, এসপিদেরকে করা হচ্ছে। তো পটুয়াখালীতে 2018 সনে আমি, আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন ছিলাম। মোশাররফ সাহেব ছিলেন। তো মোশাররফ সাহেব তিনিও ভালো বলতে পারবেন, এখন খেপুপাড়ার যিনি এমপি, কলাপাড়ার যিনি এমপি। আর বাউফলের শহীদুল আলম তালুকদার ছিলেন, তিনি আসতেন না। কিন্তু আমি আর মানে যাকে বলা হয় আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন মানে মারাত্মক মানে প্রশাসনিক যাকে বলা হয় হেনস্থার শিকার হয়েছে। কাজেই পটুয়াখালী ওই প্রশাসনে কারা কারা কী করেছেন আমরা ভালো জানি। এখন ওই সময়টাতে ডিসি ছিল সম্ভবত মুহিব বা এরকম একজন নাম ছিল, মুহিত বা মুহিব, জেন্টেলম্যান ভদ্রলোক, আর্মিতে থেকে আসছে। তো এখন অনেক কিছু হচ্ছে আমাদের সামনে। তো আমি একদিন ভদ্রলোককে ফোন করলাম যে ভাই, একটা সময় যাবে যখন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই সমাজে তো ব্যক্তি গোলাম মোল্লা রনির একটা মানে কিছুটা হলেও তো একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করছেন কেন, বা প্রশাসনে যে আপনি আমার ফোন ধরছেন না, এরকম কেন করছেন? তো সে অনেকটা অসহায়ের জন্য বললেন যে স্যার, আপনি বুদ্ধিমান মানুষ, আমি শুধু বলি যে আপনার কোনো লেখা আমার বাদ যায় না, আমি আপনার সব লেখায় পড়ি। আমি বললাম বুঝতে পেরেছি, ইউ আর আনডান। এখন এই ভদ্রলোকের কিন্তু চাকরি চলে গেছে। এই ভদ্রলোকের চাকরি চলে গেছে, কিন্তু সে মূলত আনডান ছিল, কিছু করার ছিল না। কিন্তু সে যে মানে ওখানে যা কিছু করছে, তার 100 গুণ অপরাধ করছে এসপি। তো এসপি যে ছিল সে আবার আমার 3 নম্বর ভাইয়ের ক্লাসমেট ছিল। আমি খুব আশাবাদী ছিলাম এসপিটা ভালো ছিল। ওর নাম ছিল সম্ভবত আজিম বা এরকম কিছু একটা ছিল। ওর নাম জানি না, নামটা মনে নাই। এসপির যন্ত্রণায় পুরো মানে জেলাতে তাণ্ডব হয়ে গেছে, কারণ এসপি কোন অবস্থায় আছে। আবার এসপি যে বদমাইশি করেছে, তার সাথে 100 গুণ বদমাইশি করেছে তার একটা এডিশনাল এসপি ছিল, আমি তার নামটা মনে করতে পারছি না। প্রতিদিন সেই এডিশনাল এসপিটা প্রতিদিন সে করতো কি, এই আলতাফ চৌধুরীর বাড়ি ভাঙতে যেত, দাঁড়ায় থাকতো, মানে ওই যুদ্ধের যে এক ধরনের পোশাক পরে, সেই পোশাক পরে সে মানে জুতো একদম বুট এই পর্যন্ত থাকে না, এগুলোকে কি বলে, ওয়ার বুট বলে, এগুলোর পরে দাঁড়িয়ে থাকতো আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে বাড়ির মধ্যে পাঠাতো ভাঙচুর করার জন্য। একদিন এরকম একটা ঘটনা, আমি আলতাফ চৌধুরীর বাসায় ছিলাম। আলতাফ চৌধুরী সাহেব উনি আমরা বললেন যে রনি চলো আমরা বের হয়ে যাই, আমরা গ্রামে যাই, ওই বাইরে ওই বদমাইশটা আসছে, তো বদমাইশটা আসছে এখনই, বাড়িটা ভাঙচুর হবে, তুমি আসো তো, তো যার জন্য বিব্রত হবে, চলো ওদেরকে স্বাধীনভাবে ভাঙচুর করতে দেই বলে আমরা বের হয়ে গেলাম। তো ওই বাইরে এডিশনাল এসপি যে দাঁড়ায় আছে, তো আমি তো মানে হোয়াইট, তখন আমাকে সবাই চেনে, তো সে আমাকে দেখেই নাচেনার ভান করলো, অন্যদিকে তাকাই আছে।
আমিও নাচছেন আর ভান করলাম, কিন্তু আলতাফ চৌধুরী সাহেব আগাইয়া গেলেন, সালাম দিলেন, হ্যান্ডশেক করতে চাইলেন, ওই বদমাসটা হ্যান্ডশেক পর্যন্ত করলো না। এডিশনাল এসপি হ্যান্ডশেক করলো, স্বর্ণ দিকে তাকিয়ে রইল। এর শাস্তি কি হয়েছে? পটুয়াখালীতে ওই সময়তে এডিশনাল এসপি, আমি নামটা মনে আসতেছে না, সে হয়তো দেখা যাবে যে কোনোভাবে বেরিয়ে আছে। আর এক বদমাইশ এডিশনাল এসপি ছিল, এ ঢাকাতে একটা এসবির একটা বড় পদে ছিল, নাম বলবো না। এই বিএনপি লোকদের উপর তদারকি করত, বিএনপি লোকদের উপর তদারকি করতো এবং বিএনপি লোকের সাথে গিয়ে মিশে তারা বলতো আমি বিএনপির লোক, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু ওই সময়টাতে শেখ হাসিনার জমানাতে যত প্রাইস পোস্টিং আছে সবগুলো নিয়েছে, এই জমানাতে এসে দেখা গেল পরপর দুটো প্রমোশন পাইছে। তার তো কিছু হয়নি, টাকা পয়সা গাল গুল ফুলে কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ জানে। আবার ধরেন ওই যে আমি যে ডিসির কথা বললাম, নিরহ ভদ্রলোক সে ছিল, কিন্তু ওই ডিসির পরে আরেকটা ডিসি গেছে, ওর নাম বোধহয় কামাল। এখন সে কি বলবো, আজরাইলের সেও খারাপ, পুরো পটুয়াখালীর বিএনপির লোকের জীবন তছনছ করে দিয়েছে। আমার গ্রামের বাড়িটা ভেঙে, শুধু আমার বাড়ি না, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী সব জায়গাতে কান্নার রোল দিয়ে দিয়েছে। ইউনূসের জমানাতে সে প্রমোটেড হয়েছে, ভালো একটা পোস্টিং আছে। আমি ওর নাম কামাল নাকি যেন নাম, আমি একদিন বিএনপির আওয়ামী লীগের এক লোকের চাকরিচ্যুত হয়েছে, এডিশনাল সেক্রেটারি আমার পরিচিত। তো সে মানে ওই ওই যে ডিসি 18তে ডিসি ছিল, আসছে আমার অফিসে। আমি বললাম যে দেখো তো ওই কামাল কোথায় আছে। তো সে কামালকে ফোন করলো, ফোন করে বললো যে কামাল তুমি এখন কোথায় আছো, বলে স্যার আমি তো অমুক অমুক জায়গাতে আছি। তো সে মাথায় হাত দিল, আল্লাহ, এ তো প্রাইস পোস্টিংয়ে। এখন তো এখানে সাধারণত যারা সরকারের খুব ভালো দৃষ্টিতে থাকে, তো তারা তো এখানে মানে প্রাইস পোস্টিং এটাতে, এই জায়গাতে সে আছে। এখন আপনি চিন্তা করেন যে যে ডিসি 18তে দায়িত্ব পালন করলো, কিন্তু আওয়ামী লীগের মানে পক্ষে কোনো কাজ করেনি, আর বিএনপির কোনো লোককে আসলে হয়রানি করেনি, সে নিরহ বেচারা মানুষ, অসহায় ছিল, তার চাকরি চলে গেল। কিন্তু 1 বছর পর তার যাওয়ার পরে যে ডিসিটা গেল, পুরো 1-1.5 বছর ধরে মানুষের জীবন, সমস্ত বিএনপি লোকদের জীবন হারাম করে দিল, সেই আমলে প্রমোশন পেল। তাকে আপনি কি করতেছেন বলেন? যে ওই যে এডিশনাল এসপির কথা বললাম, ঢাকাতে আর এক এডিশনাল এসপির কথা বললাম, এই আমলে সে হয়তো ডিআইজি হয়ে গেছে। আর এক লোক এখন মানে আমার পরিচিত এক লোক ছিল, এসপি ছিল আওয়ামী লীগ জমানাতে, এখন সে এডিশনাল আইজি হয়ে গেছে, সারাক্ষণ বিএনপির পক্ষে লেখে। ওই সময়তে সে বলতো আমি আসলে বিএনপি করি নাই, কোনোদিন জামাতে করি নাই, বিএনপি করি নাই, আমি আসলে আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম। কিন্তু দেখেন আওয়ামী লীগ আমাকে মানে অযথা পানিশমেন্ট দিয়েছে। এখন দেখা গেল যে এরা সবাই মানে বিএনপির হয়ে এই সময়টাতে সমস্ত পদ পদবি নিয়ে এই কদিন আগে রিটায়ারমেন্ট চলে গেল। ফলে এই যে সরকার যা কিছু করছে, এটা ধারাবাহিক কোনো কর্ম নয়, এটা স্বাভাবিক কোনো কর্ম নয়, এটা রীতিমতো জুলুম হচ্ছে। এটা প্রশাসনের উপর জুলুম হচ্ছে, আর্মির উপর জুলুম হচ্ছে, পুলিশের উপর জুলুম হচ্ছে। আর সত্যিকার অর্থে সময় নিয়ে যদি যারা যারা সত্যিকার অর্থে এই অপকর্মগুলো করেছে, যদি এমপি প্রার্থী, তারপরে ওই সময়তে যারা ওয়েলা জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তাদের কাছ থেকে যদি রিপোর্ট নেওয়া হতো যে 2014 থেকে 24 পর্যন্ত কোন কোন কর্মকর্তা উপজেলাতে ইউনো থেকে ধরেন, ওসি থেকে ধরেন, কোন কোন লোকগুলো তোমাদের জীবনকে হারাম করে দিয়েছে, মিথ্যা মামলা নিয়েছে, মোবাইল কোর্ট বসিয়েছে, তোমাদের বাড়িঘর লুট করেছে, সব কিছু করেছে। আচ্ছা, মানে মুজিবুর রহমান সরোয়ারের কথাই শুনেন। আমরা দুঃখের কথা বলতেছিলাম মেজর হাফিজের কথা ভুলাতে, এই যে এখন রাষ্ট্রপতি, আমরা একটা আড্ডাতে মানে বলতেছিলাম নিজেদের দুঃখের কথা। তো মুজিবুর রহমান সরোয়ার বললেন যে ভাই আপনি তো অনেক লাকি, আপনার বাসায় তো ডিসি সাহেব ঢুকে নেয়, আমার বাসায় রাত্রি 12টা 1টা 2টার সময় ডিসি 10-12 জন লোক নিয়ে, মাস্টার নিয়ে সোজা ঢুকে যেত বাড়ি চেক করার জন্য। সেই ডিসি এখন কোথায় আছে বলেন? এরপরে মেজর হাফিজ বললেন যে এরকম ব্যাপার, বলে যে আমি এই যে এখানে ঢাকাতে আমার লঞ্চ, মানে যেদিন আমি নমিনেশন পেলাম, ভিতরে নিয়ে আমাকে মাঝনদী নিয়ে লঞ্চে আগুন ধরাই দিল। আমি কোনো মতে নৌকায়, বুড়া মানুষ, 80 বছর বয়স বুড়া মানুষ, নৌকায় করে প্রাণ নিয়ে সেখান থেকে রক্ষা পেলাম।
তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন সিইসিকে বললাম যে নুরুল হুদা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি কি করলা? তো বলে যে স্যার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আলাদা প্রোটেকশন দিচ্ছি। সেই আলাদা প্রোটেকশনই এলাকাতে গেলেন। সেই এলাকাতে গিয়ে তার বাড়িকে ঘেরাও করে রাখলো মাস্তানরা। ডেইলি সরাসরি গুলি করতো তার বাড়িতে, ঘর থেকে বেরোতে পারতো না। তার যত লোকজন আছে সবাইকে রামদা দিয়ে কাঁচা হলো। সেই সময় ভোলাতে এসপিকে ছিল। সেই এসপির অবস্থায় কি শাস্তি হয়েছে? যদি রিটায়ারমেন্টে গিয়ে থাকে তাদের শাস্তি কি হয়েছে? এই জিনিসগুলো যদি আপনি শাস্তি দিতে চান কাউকে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আমরা যারা ভুক্তভোগী আমাদের সাক্ষ্য নেন। কিন্তু পুলিশে এক পুলিশ হঠাৎ করে বিএনপি পুলিশ হয়ে গেছে। আরে বাবা, বিএনপি পুলিশ, কোনো বিএনপির পুলিশ ছিল না, নাই বিএনপির পুলিশ, কোনো জামাতের পুলিশ ছিল না, সব আওয়ামী পুলিশ ছিল। এখন যারা বলছে মিথ্যা কথা বলছে। কোনো আওয়ামী মিলিটারি ছিল না, বিএনপি মিলিটারি ছিল না, সব আওয়ামী মিলিটারি ছিল। সব এক একজন জিয়াউল হাসান ছিল। জিয়াউল হাসান নিজে ইজ নট এ সিঙ্গুলার পার্সন, ইটস এ প্লুরাল নাম্বার। সবাই আকবর হতে চেয়েছে। কিভাবে আকবর হওয়া যায়, কিভাবে জেনারেল আকবর হওয়া যায়, কিভাবে ডিজিএফআইয়ের প্রধান হওয়া যায়, কিভাবে জিয়াউল হাসান হওয়া যায়, কিভাবে মেজর জেনারেল মুজিব হওয়া যায়, এগুলোর জন্য রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়েছিল। ওখানে কোনো বিএনপি জামাতের লোক ছিল না। এখন যারা আসছে বলতেছে আমি বিএনপির লোক, মিথ্যা কথা বলছে। এরা মুনাফেক, এরা গুপ্ত। কাজে এদের কথা মতো একটা বাহিনীকে, একটা প্রতিষ্ঠানকে, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করেন না, সামাল দিতে পারবেন না। এটা ভয় থেকে হচ্ছে, অস্থিরতা থেকে হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। এত দ্রুত কোনো কাজ করতে না, মাত্র 4 মাস, এত দ্রুত করতে হয় না। আস্তে 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 সাক্ষ্য নেন, প্রমাণ নেন, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে নেন। শেখ হাসিনা কিন্তু একটা ভালো গুণ ছিল। একবার তার ক্যাবিনেট সচিব সম্ভবত মোশাররফ সাহেব ক্যাবিনেট সচিব ছিলেন। বলতো যে উনি, কেউ বললো জামাত করে, কেউ বলতো ফ্রিডম পার্টি করে, উনি দৈনিক মিল্লাতে লিখতেন, এই ধরনের কথাবার্তা। অসাধারণ একজন ভদ্রলোক মানুষ, অনেস্ট। তো প্রধানমন্ত্রী বললেন পার্লামেন্টারি কমিটিতে যে শিবির করে, জামাত করে, তাতে অসুবিধা কী হয়েছে? ওর মতো সৎ একজন মানুষ দেখাও তো, ওর মতো সৎ একজন মানুষ দেখাও, তারপর ওর মতো লেখাপড়া একজন মানুষ দেখাও। তোমরা যারা সাথে প্রফেশনালি পারো না, তাকে জামাত এবং বিএনপির ট্যাগ দাও, ওইগুলো আমার সাথে হবে না। একবার 2009 সনে ফার্স্ট কথা। এরপরে দেখেন শফিউল আজম নামে এক ভদ্রলোক ছিলেন ওনার ক্যাবিনেট সচিব। সবাই বলতে এটা জামাতের লোক। পুরোটা সময় সে তাকে তার কাছে রাখছে, ডাজ নট ম্যাটার, বলছে ও কাজ করে, কোনো অসুবিধা নেই, জামাত করে। এই যে এখন যে আইরিন খান, যাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো, শেখ হাসিনা বলতেন যে আরে একটা মেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, হোক না সে তারেক জিয়ার আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয়, তাতে আমার কি? সে তো দেশের উপকার করছে। কিছু জায়গাতে তো ব্যক্তিত্ব থাকতে হয়। শেখ হাসিনার ধরেন কিছু লোক, যেমন এই যে কাইকাউস বা কিছু কিছু আমলা পরবর্তীতে আসছে, আবু নাসের কামাল, মানে এরা দুর্নীতিবাজ, অসৎ, মেরুদণ্ডহীন। এরাই আসলে করোনার পর থেকে মানে শেখ হাসিনাকে নষ্ট করে ফেলছে। কিন্তু যতদিন পর্যন্ত শেখ হাসিনার কাছাকাছি ইভেন ওই যে দাড়িওয়ালা একটা লোক ক্যাবিনেট সচিব ছিল, কালো করে, সবাই বলতো এটা শিবিরের লোক, ঢাকা কলেজে পড়তো, শিবিরের লোক ইত্যাদি। আমার সেতু বিভাগের সচিব ছিল। শেখ হাসিনা অত্যাধিক স্নেহ করতেন, মানে অত ডাটফাট ছিল না কোনো কিছু, কিন্তু ভীষণ রকম তিনি স্নেহ করতেন। বলতে আছে ঠিক আছে, শিবির করে করুক, তাতে অসুবিধাটা কি? কিন্তু এই যে কোটটাই পরা, কাউস, কবিতা লেখে কামাল চৌধুরী, এই বিভিন্ন লোকজন, এই সমস্ত লোকজন যখন চলে এলো শেখ হাসিনার কাছাকাছি, মুহূর্তের মধ্যে সব শেষ। এখনও তো সেম অবস্থা ঘটতেছে জনাব তারেক রহমানের ক্ষেত্রে। বলার দরকার ছিল, তাই বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।